জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর রিফাতুল ইসলাম আপনাদের সাথে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ইতিমধ্যে আপনাদের সাথে অ্যাজমা, সিওপিডি মানে হাঁপানি, শ্বাসকষ্ট রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো টিউবারকুলোসিস বা যক্ষ্মা। এটা একটা ধারাবাহিক ক্লাস হবে। যক্ষ্মা রোগ একসাথে বলা যায় না, একবারে সব কমপ্লিট করা যাবে না। মোটামুটি আজকে একটা ক্লাস নিব, এটার উপরে দুইটা বা তিনটা ক্লাস লাগতে পারে, তবে চেষ্টা করবো দুইটা ক্লাসের ভিতরে এটা শেষ করা, বড় টপিকস তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি। হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। এই রোগটা নির্ণয় করার মাধ্যমে আপনি শুধু যে একজন রোগীকে সেভ করতেছেন তাই নয়, একটা গোটা এরিয়াকে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা বড় ধরনের রোগ এবং এটা কিন্তু ছোঁয়াচে বলতে পারেন, কারণ একজন থেকে আরেকজনে যায়, স্পর্শে না, নিঃশ্বাসের মাধ্যমে, কাশির মাধ্যমে, কফের মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু একজন থেকে আরেকজনের হয়। তাহলে যক্ষ্মা রোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে বলা হতো যক্ষ্মা হলে কি নাই, রক্ষা নাই, রাইট? কারণ যক্ষ্মা যার হতো সে কিন্তু আর বাঁচত না। কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞানে যক্ষ্মা কিন্তু 100% নিরাময়যোগ্য একটা রোগ। আপনি যদি সঠিক বা সুচিকিৎসাটা নিতে পারেন, যক্ষ্মা রোগীর কিছুই হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু আপনাকে তো সেই চিকিৎসাটা আগে দিতে হবে। কারণ আপনার কাছে সে প্রাথমিক অবস্থায় এই চিকিৎসা নেওয়ার জন্য আসলো, আপনি তাদেরকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, মুখের ঘাড় ওষুধ, দুর্বলতার ওষুধ, ভিটামিন দিয়ে ছেড়ে দিলেন এবং এই রোগটা আস্তে আস্তে ছড়াইতে থাকলো। লাংসে হইলো, কিন্তু পরবর্তীতে সারা শরীরে ছড়াই গেলে এই রোগীকে কিন্তু ভালো করা ভেরি টাফ। অনেক সময় সেটা ভালো হয়ও না। তাহলে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যক্ষা আগে জানতে হবে ডেফিনিশন কি, সংজ্ঞা কি বলতেছে। হ্যাঁ, ডেফিনেশন বলতেছে ইট ইজ আ ক্রনিক সিভিয়ার ইনফেকশন occurs in our body, especially to the lungs, caused by mycobacterium tuberculosis. লিখছেন? টিউবারকুলোসিস সংজ্ঞাটা আগে বুঝতে হবে, লেখা শেষ করলে আমাকে বলবেন। হ্যাঁ, কারণ আমার কিন্তু ম্যাক্সিমাম ডিজিজ গুলো সংজ্ঞার ভিতরেই সমস্ত কিছু লেখা থাকে। হ্যাঁ, আপু কোন ক্লাসে পড়েন? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? হ্যাঁ, ঠিক আছে, দেখেন খুব ইম্পর্টেন্ট, শিখেন, সারা জীবন কাজে লাগবে। শুরু করলাম, দেখেন, ইট ইজ এ ক্রনিক ইনফেকশন, রাইট, এবং সিভিয়ার। ক্রনিক অর্থ কি বলেছিলাম এর আগে, বলেন? ক্রনিক বলতে আমরা কি বোঝাই, সিভিয়ার বলতে কি বোঝায়, কথা বলতে হবে। অ্যাকিউট বলেছিলাম আর ক্রনিক বলেছিলাম, রাইট? তাহলে অ্যাকিউট কি আর ক্রনিক কি জানেন? ভালো করে জানেন। অ্যাকিউট মানে হচ্ছে এখন হয়েছে, ধরেন আমার এখন জ্বর হয়েছে, আমার এখন ঠান্ডা কাশি হয়েছে। হ্যাঁ, ক্রনিক মানে কি জানেন? ক্রনিক মানে অনেক দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি যাই বলেন, আমার পায়ে ব্যথা অনেক দিন ধরে। তাহলে যেটা অনেক দিন ব্যাপিয়া হয়, মানে অনেক দিন বেশি ধরে হয়, অনেক দিন ধরে হয়, সেটা হচ্ছে ক্রনিক। আর অ্যাকিউট এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে এখন হয়েছে, রিসেন্টলি। হ্যাঁ, গতকালকে পুকুরে গোসল করছিলাম, আজকে আমার জ্বর ঠান্ডা হয়েছে, এটা অ্যাকিউট। কিন্তু আমার একটা কাশি আজ 2 বছর ধরে আমাকে ভোগাচ্ছে, আমার নাকে পলিপাস আমার 3 বছর ধরে ভোগাচ্ছে, তাহলে এটা কি? ক্রনিক। তাহলে যেটা অনেকদিন ধরে হচ্ছে সেটা কি? ক্রনিক। আর যেটা এখন হলো, এই যে রিসেন্টলি, এই কালকে গোসল করছিলাম আজকে জ্বর হলো, এটা অ্যাকুট। কালকে ফুটবল খেলছিলাম আজকে গায়ে ব্যথা হয়েছে, হ্যাঁ, এটা অ্যাকুট, মানে এখন হয়েছে, বুঝতে হবে। হ্যাঁ, আর ক্রনিক মানে অনেক দিন ধরে হয়। তাহলে টিউবারকুলোসিস একটা কেমন ইনফেকশন? ক্রনিক, মানে ইনফেকশনটা অনেক দিন ধরে বডিতে থাকবে। এটা এমন না গতকালকে হয়েছে আজকে আমার ধরা পড়ছে, এরকম না। হ্যাঁ, অনেক দিন ধরে ভোগাচ্ছে। এবং সিভিয়ার, সিভিয়ার মানে কি? ব্যাপকতা, বিশাল,
মানে অনেক বেশি, মানে একটা মারাত্মক ইনফেকশন বোঝানোর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সিভিয়ার বলে থাকি। ক্রনিক মানে অনেক দিন ধরে, আর সিভিয়ার মানে মারাত্মক, ঠিক আছে? তাহলে এটা একটা ক্রনিক, অনেকদিন ধরে, সিভিয়ার মানে মারাত্মক একটা ইনফেকশন। ইনফেকশন মানে প্রদাহ, বডির ভিতরে কোনো একটা খারাপ কিছু হওয়া, ঠিক আছে? এটাকে বলে ইনফেকশন। অকার্স ইন আওয়ার বডি, আমাদের বডিতে হয়। তাহলে টিউবারকুলোসিস কোথায় হয়? শরীরের বাইরে না শরীরের ভিতরে? ভিতরে। এবং বলেছি স্পেশালি টু দ্য লাংস, বিশেষভাবে লাংস মানে বক্ষে, বুকে। লাংস মানে কোনটা? বক্ষ, বুক, বুকে হচ্ছে, হ্যাঁ। আবার যেটা ফুসফুস বলে থাকে স্পেশালি, হ্যাঁ। তাহলে আমাদের এমন একটা মারাত্মক অনেক দিন ধরে হয়ে যাওয়া একটা ইনফেকশন, যেটা হচ্ছে আমার লাংসে, ঠিক আছে, ফুসফুসে হচ্ছে, কজড বাই একটা নাম, কি দিয়ে হচ্ছে? হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে এই যক্ষা রোগের কারণ হলো এই ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা ছাড়াও আরো অন্যান্য ব্যাকটেরিয়াও দায়ী, কিন্তু 99% কেস হচ্ছে এইটা। তাহলে পৃথিবীতে যত টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হয়, কজড বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পরিষ্কার? আপু পরিষ্কার? ভালো করে বুঝতে পারছেন? দেখেন, আরেকবার দেখেন, ইট ইজ এ ক্রনিক সিভিয়ার ইনফেকশন, অনেক দিন ধরে হচ্ছে ইনফেকশনটা। সিভিয়ার মানে কি? মারাত্মক। তাহলে এটা হচ্ছে কোথায়? আমার বডিতে, হ্যাঁ। কিন্তু স্পেশালি হয় কোথায়? লাংসে। কিন্তু এটা করতেছে একটা জীবাণু, যার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে যক্ষা রোগটা কি দিয়ে হয়? কি জীবাণু দিয়ে হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কি? আমার নাম হচ্ছে রিফাত, হ্যাঁ। আমি কি? আমি একটা মানুষ, তাই না? আমার পরিচয় কি? আমি একজন মানুষ। তাহলে ওর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওর পরিচয় কি? ওর জাত কি? ব্যাকটেরিয়া। অ্যাবসলিউটলি। তাহলে ও হচ্ছে ব্যাকটেরিয়া, ও কিন্তু ভাইরাস না। যদি কেউ বলে যে যক্ষা রোগটা ভাইরাস দিয়ে হয়েছে, আপনারা কি তার প্রোটেকশন করবেন না? না, এটা ভাইরাস দিয়ে হয় না, এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। অনেকে বলতে পারে এটা কৃমি দিয়ে হয়েছে, মানবেন? এটা যদি কেউ বলে যে না, এটা বাতাস থেকে হয়েছে, তাহলে হইতে পারে একটা সোর্স অফ ইনফেকশন বাতাস হতে পারে, কিন্তু করতেছে কে? ব্যাকটেরিয়া। এটা কিন্তু জানতে হবে। ভাইরাল ইনফেকশন, অনেক সময় ভাইরাল জ্বর হয় না মানুষের, আপনার আমার ভাইরাল জ্বর হয় না? আপনি ভাইরাল জ্বরে রোগীকে যদি কিছু নাও দেন, এটা যদি মারাত্মক কিছু না হয়, এমনি ভালো হয়ে যায়। জ্বর হয়েছে, আপনি তাকে একটা নাপা দিলেন, আপনি, হ্যাঁ, নাপা দিলেন, ও নাপা খেলো, জ্বরটা কমে গেল। কিন্তু সেটা যদি ভাইরাল হয়, আপনি জ্বরের জন্য নাপা টাপা না দিলেও 2-4-5 দিনের মধ্যে রোগী এমনি ভালো হয়ে যায়। তাহলে ভাইরাস দিয়ে যদি একটা ইনফেকশন হয়, ট্রিটমেন্ট খুব বেশি প্রয়োজন না। যার কি হয় না আপনার, শুনছেন না যে গুটি বসন্ত হয়েছে, জল বসন্ত হয়েছে, হ্যাঁ, পক্স। পক্স রোগী তো আপনারা চিকিৎসা দেন, কিন্তু জেনে অবাক হবেন, আপনি যদি 7 থেকে 10 দিন পক্স রোগীকে কোনো চিকিৎসাও না দেন, তাও রোগী ভালো হয়ে যাবে। কারণ এটা ভাইরাস দিয়ে হয়। আপনি ট্রিটমেন্ট দিলে 10 দিনের রোগটা 5 দিনে সারবে, কিন্তু ট্রিটমেন্ট না দিলেও এই রোগ 5 থেকে 10 দিনের ভিতরে ভালো হয়ে যায়। তাহলে অন্যান্য রোগগুলো ভাইরাস দিয়ে হচ্ছে, হ্যাঁ। আবার অ্যাজমা পড়াইছিলাম, সিওপিডি পড়াইছিলাম, আপনারা যদি একটু পড়ে থাকেন। অ্যাজমা, শ্বাসকষ্ট, এটা হচ্ছে ডাস্ট থেকে হয়, ধুলাবালি। যারা ধরেন ধুলাবালিতে কাজ করে, ড্রাইভার বা আপনার কোনো একটা হোটেলে কাজ করতেছে, অ্যাজমার রোগী, এই রোগীগুলোকে আপনি যদি ওই সোর্স অফ ইনফেকশন থেকে ছড়াইতে পারেন, গার্মেন্টসে কাজ করে ডাস্টের ভিতরে, আপনি তাকে বললেন যে তুমি গার্মেন্টসে কাজ করো না, তুমি একটা অন্য জায়গায় কাজ করো, একটা দোকান নিয়ে বসো, তাহলে দেখবেন ওর অ্যাজমা ভালো হয়ে যায়। কারণ ওটা কি দিয়ে হয়েছে? ডাস্ট দিয়ে। ডাস্ট থেকে সরাবো, ভালো হয়ে যাবে। ভাইরাল ইনফেকশন গুলো ভাইরাস দিয়ে হচ্ছে, আমরা যদি তাকে 2-4 দিন 5 দিন রেস্টে রাখি, ও এমনি ভালো হয়ে যাবে জ্বর। কিন্তু এতগুলো কথা বলার কারণ হলো, টিউবারকুলোসিস হচ্ছে যক্ষা ব্যাকটেরিয়া দিয়ে। আপনি ব্যাকটেরিয়া যদি বসায় রাখেন, জীবনও ভালো হবে না, বরং আরো কি হবে? খারাপ হবে। তাহলে রোগ নির্ণয় করা ইম্পর্টেন্ট কিনা? আপনার সিওপিডি রোগী, একটা লাংসের ক্যান্সারের রোগী, আপনার একটা কোভিড এর রোগী আপনার কাছে জ্বর নিয়ে আসবে, পাশাপাশি একজন টিউবারকুলোসিস যক্ষার রোগীও আপনার কাছে জ্বর নিয়ে আসবে। তো তখন আপনি যদি মনে করেন যে এটা তো ভাইরাল ফিভার, দেই এটা নাপা দিয়ে ছেড়ে দিই, বা বলি যে তোমার কিছু লাগবে না, ভালো হয়ে যাবে, যাও, তাহলে কি এই রোগী ভালো হবে? বরং যত দেরি করলেন রোগী তত খারাপ হলো। তাহলে আর্লি ডায়াগনোসিস মানে প্রাথমিক অবস্থায় রোগ ধরাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে যদি টিউবারকুলোসিস বা যক্ষা হয়, তাহলে কিন্তু আমাদেরকে ইনিশিয়ালি এই রোগটা ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন
যক্ষা রোগী আসলে কাদের হয় এটা জানা খুব প্রয়োজন। হ্যাঁ, কারা রিস্ক ফ্যাক্টর, কাদের হয় এই যক্ষা, ইংলিশে বলে রিস্ক ফ্যাক্টর, কারা? অনেক ডাক্তার আছে যারা আপনার রোগীকে চেম্বারে ঢুকতে দেখেই ওরা কিন্তু রোগ ধরে ফেলে, রোগীর কাছে কিছু না শুনে। ঠিক আছে, লিখতে থাকবে। রোগী চেম্বারে ঢোকে, ডাক্তার রোগী দেখে বলে দেয় যে এই রোগীটার এই রোগ হয়েছে। আপনারা তো মনে করেন ডাক্তার মনে হয় জাদুবিদ্যা শিখে গেছে, দেখেই বলে দিতে পারে, কিন্তু এটা আসলে এক্সপেরিয়েন্স, দক্ষতা বা অভিজ্ঞতা। বারবার যখন রোগী আপনার কাছে আসতেছে, এরকম টাইপের রোগী, আপনি দেখে দেখে বলে দিতে পারেন যে এই রোগীগুলো এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। আবার রোগীর রোগ ধরার ক্ষেত্রে রোগীর সাথে কথা বলতে হয়। আমরা আসলে চেম্বারে রোগীদেরকে সময় দেই না, কিন্তু আমি পার্সোনালি রোগীকে সময় দিই। আমি চেষ্টা করি তার কাছ থেকে ইনফরমেশন গুলো নেওয়া। দেখা যাচ্ছে যে আপনি রোগীর হিস্ট্রি থেকে রোগীর রোগ ধরাটা অনেক বেশি ইজি হয়। হিস্ট্রিতে আমরা কি জিজ্ঞেস করি? আপনার নাম কি ভাই? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে কয়জন? বাবা মা কারো, আপনার যে রোগটা হয়েছে এটা কি ফ্যামিলি আর কারো হয়েছে? কোথায় কাজ করেন ভাই? এই সমস্ত কথাগুলো তাদের সাথে বলতে হয়। আপনি রোগীকে যখন সময় দিবেন, রোগী তখন ফিডব্যাক অনুসারে আপনাকে খুব ভালো জানবে, ভালো বুঝবে যে আমি এই ডাক্তারের সাথে 2টা মিনিট কথা বলতে পারছি। ম্যাক্সিমাম রোগীরই একটা মানে খারাপ দিক থাকে এটাই যে মানে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সময় দেয় নাই, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিয়েছে, তার মনের কথাগুলো সে বলতে পারে নাই। যদিও সে চিকিৎসা নিয়ে সুস্থ হবে, কিন্তু ওই ডাক্তারের কাছে ওই রোগী আর যাবে না। কারণ একটা রোগী চায় যে আমি তার সাথে 2টা কথা শেয়ার করি। সো আপনি হিস্ট্রির মাধ্যমে 2টা সুবিধা পাবেন: রোগটা কিভাবে হলো, কার মাধ্যমে হলো, ডায়াগনোসিস করা সহজ হলো, পাশাপাশি রোগীর স্যাটিসফ্যাকশনটা পাবে, রোগী আপনার প্রতি খুশি। এ রোগী নিজে তো আসবেই, আরো 10 জনকে সাথে করে আপনার কাছে নিয়ে আসবে। সুতরাং আপনারা চেম্বার করেন বা ফার্মেসি করেন, রোগীকে সময় দিবেন, 2-4টা কথা বলবেন রোগীর সাথে। হ্যাঁ, তার মনের ভাবটা বোঝার চেষ্টা করবেন। এখন আমার টিউবারকুলোসিসের কেন হিস্ট্রিটা প্রয়োজন দেখেন। এই রোগটা কাদের হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কারা? দেখেন, প্রথমে আমরা বলবো যারা হচ্ছে ইয়াং এজ। আপনি যদি গভীরভাবে দেখেন, আপনার ফ্যামিলিতে একটা ছোট্ট বাচ্চা আছে, হ্যাঁ, আপনার যে ঠান্ডা জ্বর যত তাড়াতাড়ি লাগে তার চেয়ে 5 থেকে 10 গুণ আগে ওই বাচ্চাটার লাগবে। একটু ঠান্ডা পড়লেই দেখবেন বাচ্চাটা জ্বর ঠান্ডা লেগে গেছে, বা একটু গরম পড়লেই দেখবেন ওর নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওর যত তাড়াতাড়ি রোগ হবে, আপনার কিন্তু তত তাড়াতাড়ি হবে না। কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার বডির ডিফেন্স মেকানিজমটা স্ট্রং। বাচ্চাটা কেবল তৈরি হইলো, ও কেবল দুনিয়াতে আসলো, ওর অ্যাডজাস্ট হতে সময় লাগে। এই বাচ্চাগুলোর কিন্তু টিবি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ছোট বাচ্চাদের রিস্ক ফ্যাক্টর অনুযায়ী বেশি থাকে। আবার একইভাবে ওল্ড এজ মানে বয়স্ক, একটা বয়স্ক রোগী দেখবেন জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রোগ লেগেই আছে। আছে কিনা ভাই? আপনার বাসায় আজকে একটা দাদু দাদি দেখেন, চাচা চাচি দেখেন, যাদের বয়স অনেক বেশি হয়েছে, তাদের রোগের শেষ নাই। যদি শুরু করেন, তারা একবার রোগ বলা শুরু করলে আপনি শেষ করতে পারবেন না। তাহলে তাদের হচ্ছে ইয়াং এজের হচ্ছে, ওল্ড এজের হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যে সমস্ত রোগীগুলো ক্রাউডেড প্লেসে কাজ করে, ক্রাউডেড প্লেস, ক্রাউডেড প্লেস মানে কি? জনমানব দিয়ে পরিপূর্ণ এরিয়া। লাইক কোথায় হইতে পারে? কয়েকটা নাম আপনারা বলেন। জনমানব দিয়ে পরিপূর্ণ মানে প্রচুর লোকজন থাকে, এরকম কয়েকটা জায়গার নাম বলতে পারেন যেখানে যক্ষা রোগটা হওয়ার সম্ভাবনা বেশি, একসাথে অনেক লোক থাকে। বলতে পারবেন এরকম? আপু বলেন। একসাথে অনেক লোক থাকে। গার্মেন্টস ফ্যাক্টরি, ভেরি গুড। তাহলে দেখেন, গার্মেন্টস উনি বললেন, খুব সুন্দর বলেছেন যে একটা গার্মেন্টসে একসাথে অনেক হাজার হাজার লোক কাজ করে না? এখন মনে করেন একটা বোনের যক্ষা হইলো, ও ওখানে কাশতেছে। এই ইনফেকশনটা আমি একটু আগে বলেছিলাম বাতাসের মাধ্যমে ছড়ায়, কাশি, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। ও কাশির জীবাণুটা বাতাসের সাথে ছড়াই গেল। একটা গার্মেন্টস ওয়ার্কার 8টার সময় জবে ঢুকতেছে, রাত 8টার সময় বেরোচ্ছে। হ্যাঁ, আবার রাত 8টায় ঢুকতেছে, সকাল 8টায় বেরোচ্ছে, 12টা ঘন্টা এক জায়গায় থাকে। একজনের কাশির বাতাস আরেকজনের নাক দিতে ঢুকতেই পারে, পারে না? তাহলে কিন্তু যক্ষা কিন্তু ক্রাউডেড প্লেস গুলোতে বেশি ছড়ায়, একজনের থেকে আরেকজনের ঢুকে। গার্মেন্টস একটা অন্যতম দায়ী। বাচ্চারা মাদ্রাসায় পড়ালেখা করে না ভাই? স্কুল মাদ্রাসায় পড়ে কিনা? তাহলে স্কুলে হতে পারে, মাদ্রাসা হতে পারে, স্কুল, মাদ্রাসা, কলেজ,
একসাথে পড়তেছে, ওর যতটা হয়েছে জানে না, ও মনে করছে আমার এমনি কাশতেছে, ও কাশতেছে, ওর বন্ধুরা পাশে আছে, ওর থেকে আরেকজনের হয়েছে। ক্রাউডেড প্লেস গুলোতে, গার্মেন্টস, স্কুল, ফ্যাক্টরি গুলোতে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কোন একটা হোটেল যেখানে অনেক লোক একসাথে বসে কাজ করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সেখানে কাশাকাশি করতেছে, সেখান থেকে হয়ে গেছে। হোটেল হতে পারে, হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু এগুলো ছড়াইতে পারে, অর্থাৎ ক্রাউডেড প্লেস। আবার দেখা যাচ্ছে স্ল্যাম, মানে স্ল্যাম মানে কি বলেন, একটা বস্তিতে অনেক লোক একসাথে হয়ে গেল, ও তো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, একসাথে একটা জায়গায় নতুন নতুন লোক থাকে। এখন সেখানে একজনের ধরো একটু যক্ষা হলো, কাশি হলো, ওর থেকে আরো 10 জনের ছড়াবে কিনা, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু যক্ষা ছড়ানোর সম্ভাবনা থাকে, রিস্ট্রিক্টেড এরিয়া, ওল্ড এজ, ক্রাউডেড প্লেসে যারা থাকে, হ্যাঁ। আবার আপনি হয়তো জানবেন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস এমন একটা রোগ যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তারই ডায়াবেটিস হয়, এবং ডায়াবেটিস হওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। উভয় দিক দিয়ে এটা কাটে, মানে দোধারি তলোয়ার বলে না, দুই দিক দিয়েই কাটে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হওয়ার পরেও আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাহলে যার ডায়াবেটিস হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। এর কোথাও কাটলে দেখবেন ঘা শুকায় না, কারণ হলো ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। আবার আপনার শরীরে যেরকম আছে ওর তেমন নাই। সো দেখা যাচ্ছে ডায়াবেটিস যার আছে তার কিন্তু এটার সম্ভাবনা বেশি। একসাথে 5 জন আছে, একজনের যক্ষা, হ্যাঁ, এখন কাশি দিল, আপনার আমার হইলো না, কিন্তু আরেকজনের হয়ে গেল, কারণ ওর ডায়াবেটিস আছে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ফাইট করার শক্তি নেই। এই একটা রোগ তাদের হইতে পারে, হ্যাঁ। হাইপার টেনশন, যাদের প্রেশার বেশি, হ্যাঁ, প্রেশারের রোগীগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এইচটিএন মানে কি, হাইপার টেনশন, ব্লাড প্রেশার যার বেশি, হ্যাঁ, তাদের। আবার আছে কিডনি ডিজিজ, দেখেন ক্রনিক রেনাল ফেইলার আছে যাদের, ক্রনিক রেনাল ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজ, ঠিক আছে, যাদের অনেক দিন, ক্রনিক মানে কি ভাই, অনেক দিন ধরে কিডনি রোগে ভুগতেছে, ডায়ালাইসিস পায়, শুনছেন, কিডনি বিকল হয়ে গেছে, কাজ করে না, হ্যাঁ, হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়, হ্যাঁ, কাজ করে না। এই কিডনি ডিজিজ যাদের আছে, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, ক্রাউডেড প্লেসে যারা থাকে, হ্যাঁ, আবার যাদের দেখবেন যে পার্সোনাল হাইজিন মেনটেন করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কোথাও গেছে এক জায়গা থেকে এসে হাত মুখ ধুচ্ছে না প্রপারলি, হ্যাঁ, হাত মুখ ধোয়ার কিন্তু কোনো বিকল্প নাই, কোভিড এর সময় এটা পড়াবো ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে যারা পার্সোনাল হাইজিন মেনটেন করছে না, ইয়াং এজ, ওল্ড এজ, ক্রাউডেড প্লেসে থাকি, স্কুল, গার্মেন্টস, হোটেল, বস্তিতে, হ্যাঁ, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, রেনাল ডিজিজ আছে, এই সমস্ত রোগীদেরই রিস্ক ফ্যাক্টরস, যাদের বেশি বেশি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আপনি যদি এখন একটা রোগীর সাথে কথা বলেন, এই বাবা তোমার কতদিন ধরে কাশি, ও বললো আমার প্রায় 2 মাস ধরে কাশি। 2 মাস ধরে কাশি, কাশির সাথে আর কি কি আছে, এই বললো, হ্যাঁ। আপনি কোথায় কাজ করেন ভাই? আমি গার্মেন্টসে কাজ করি। আপনার আশেপাশে কারো কি কখনো টিভি টিভি হয়েছিল নাকি, শুনছেন নাকি যে অনেকদিন ধরে কাজে আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পাশের ওই ভাইয়ের তো 3 মাস ধরে টিভির জন্য কাজে আসে না। এই তো, তাহলে তোমারও তাই হয়েছে। তাহলে কথা শুনে কি বোঝা যায় কিনা ভাই? কথা শুনে বোঝা যায় যে কি হইলো তার। দেখেন, রিস্ক ফ্যাক্টরস গুলো শেষ হয়ে গেল, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। রোগীর সাথে কথা বলার কোনো বিকল্প কিন্তু নাই। যত বেশি রোগীর সাথে কথা বলবেন তত বেশি রোগ সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা আসেন, রিস্ক ফ্যাক্টর পড়ে ফেললাম, হ্যাঁ। এখন দেখেন সাইন সিমটমস, রোগী কি কি সিমটমস আর সাইন নিয়ে আপনার কাছে আসবে, কি কি রোগের উপসর্গ নিয়ে আপনার কাছে আসবে রোগী, জানতে হবে কিন্তু। বাঁচতে হলে কি হবে, জানতে হবে, হ্যাঁ। আপনার কাছে রোগী কি কি সিমটমস নিয়ে আসবে। একটা যক্ষার রোগী, আপনি নিজেই জানেন না তার যক্ষার কি কি সিমটমস একটা রোগীর থাকতে পারে, তার সাথে আপনি ঘুমায় গল্প করা শুরু করলেন। আপনি ডাক্তার, হিস্ট্রি নিতে গেছেন, নিজেও মরলেন, রোগীরও মারলেন, ঠিক আছে। তাহলে তার কথা শুনে আপনাকে স্টেপ নিতে হবে, আগাইতে হবে ওইভাবে, নিজেকে বাঁচায়, হ্যাঁ। আয়াট্রোজেনিকের নাম শুনেছেন? আয়াট্রোজেনিক মানে রোগীর থেকে ডাক্তারের রোগ হয়, বুঝতে পারছেন। ডাক্তার ভালো করতে গেছে, নিজে রোগী হয়ে গেছে, বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে নিজেও সুস্থ থাকতে হবে, রোগীকেও সুচিকিৎসা দিতে হবে। এখন সাইন হচ্ছে যেটা আমি দেখবো, ডক্টর দেখবে, যেটা ডক্টর দেখে, হ্যাঁ। আর সিমটমস কি, যেটা পেশেন্ট বলবে, রোগী আপনাকে বলবে। বারবার এই কথাটা বলি, আমার আগে ক্লাস যারা করেছেন দেখবেন, সিমটমস এর ভিতরে মনে রাখার টেকনিক কি, দেখেন সিমটমস এর ভিতরে কি আছে, বানানে পি, মনে রাখার জন্য। পি মানে হচ্ছে পেশেন্ট, ধরে রাখবেন, মনে রাখবেন। পেশেন্ট আপনাকে যেটা বলবে এটা হচ্ছে সিমটমস। রোগী এসে আপনাকে বলবে যে আমার জ্বর,
ভালো লাগে না, ম্যাজম্যাজ করে, হ্যাঁ, মাথা ব্যথা করে, এটা হচ্ছে সিমটমস যেটা রোগী আপনাকে বলবে। আর সাইন কি? অ্যাজ এ ডক্টর, একজন মেডিকেল প্রফেশনাল হয়ে আপনি রোগীকে দেখে বলে দিতে পারবেন যে তার কি হয়েছে, এটাকে বলা হয় সাইন। হ্যাঁ, এটা কিন্তু রোগী আমাকে বলবে না, রোগী যেটা বলবে সেটা মুখ দিয়ে যেটা বলবে এটা সিমটমস। আচ্ছা, সিমটমস কি কি হইতে পারে দেখেন। তাহলে টিউবারকুলোসিস যক্ষ্মা রোগী সর্বপ্রথম আপনার কাছে যেটা নিয়ে আসবে সেটা হলো কাশি। ঠিক আছে, কাশি নিয়ে আসবে। আমি কিন্তু আগে ক্লাসে বলেছিলাম অ্যাজমার কাশি কখন হয়, হ্যাঁ, সিওপিডির কাশি কখন হয়, কি ভাই বলছিলাম কিনা? ওই নোটগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে এই রোগীর কি অ্যাজমা হয়েছে না সিওপিডি নাকি টিউবারকুলোসিস নাকি তার ক্যান্সার। তাহলে বিভিন্ন কাশির ধরন দেখে বলে দেওয়া যায় এটা আসলে তার কি হয়েছে। রোগীকে জিজ্ঞেস করবেন তোমার কাশি বাবা কতদিন? 2 দিন ধরে কাশি, তাহলে কি টিবি হবে? তাহলে এটা কি কেস হলো? যদি 2 দিন বা 3 দিনের কাশি হয় এই কেসটাকে কি বলবেন? অ্যাকিউট কেস। অ্যাকিউট কেস আমি বলেছিলাম না, ডেফিনেশন বের করে সংজ্ঞা বের করেন। সংজ্ঞাতে আমি বলেছিলাম হোয়াট ইজ অ্যাকিউট, হোয়াট ইজ ক্রনিক, বলেছিলাম কিনা? ক্রনিক মানে কতদিন? অনেক দিন। আর অ্যাকিউট মানে এই যে এখন 2-4 দিন, 1-2 দিনের ভিতরে হয়েছে। কাশিটা বললো 2 দিন ধরে হয়েছে, তাহলে এটাকে আপনি টিবি চিন্তা করবেন ভাই? করা উচিত হবে? তাহলে আমাদেরকে বলা হইলো যে কাশিটা হইতে হবে অনেক দিনের, তাহলে রোগীকে জিজ্ঞেস করবেন আপনার কি হয়েছে, বলো কাশি। কয়দিন ধরে? 6 মাস ধরে কাশি, কোনোভাবে কমে না। তাহলে আপনার মাথায় কি এসে গেল? যে এটা যক্ষা হওয়ার পসিবিলিটি আছে, এটাতে ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। আপনার 1-2 দিনের কাশিতে কখনো ক্যান্সার হবে না। আপনার ক্যান্সার হতে হলে বডিতে মিনিমাম 6 থেকে 7 মাস সময় দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? 1-2 দিনের কাশিতে কিন্তু আপনার যক্ষা হবে না। যক্ষা হইতে গেলে 2 মাস, 3 মাস, 4 মাস সময় দেওয়া লাগবে। তাহলে সে রোগী বললো আমার কাশি, কাশিটা কেমন? সে বললো ক্রনিক কাশি, বাবা অনেক দিন ধরে কাশতেছি, কাশি ভালো হয় না। ঠিক আছে, এবার বলবেন আপনার কি কাশির সাথে কিছু যায়? কোনো শ্লেষ, কফ, রক্ত কিছু যায় নাকি? আপনি জিজ্ঞেস করবেন না রোগীকে, হ্যাঁ বাবা কাশলেই কাশির সাথে রক্ত যায়। এই কাশির সাথে রক্ত যাওয়াকে বলা হয় হেমোপটাইসিস। কাশির সাথে রক্ত যাওয়াকে কি বলা হয়? হেমোপটাইসিস। একটা টার্ম মনে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল টার্ম। আপনার অনেক প্রেসক্রিপশন আপনার হাতে পাবেন, ডাক্তার লিখে দেবে সিমটমস এর ভিতরে হেমোপটাইসিস। আপনার বুঝতে হবে হেমোপটাইসিস কি। 10 জন ডাক্তার জানবে না, কিন্তু আপনি জিনিসটা জানবেন, তার মানে আপনি অনেক আগাই গেলেন। নামটা মনে রাখেন, হেমোপটাইসিস, HAEMOP, হেমোপটাইসিস। কাশির সাথে রক্ত যাওয়াকে আমরা কি বলবো? হেমোপটাইসিস।